আজকে আমি বাড়িতে এলাম আর আজকেই বুঝি মার্ভেলের দরকার ছিল থান্ডারবোল্ট উইথ শর্ত প্রযোজ্য অ্যাস্ট্রিক চিহ্ন দিয়ে ট্রেলার বের করার। তা আবার ট্রেলার না, প্রথম টিজার ট্রেলার যার দৈর্ঘ্য 3 মিনিটের উপরে। যাই হোক, রাতের বেলা ঘরের এক কোণে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বসে বসে ভিডিওটা বানাচ্ছি, দয়া করে পুরোটা দেখবেন। তো যদিও 3 মিনিট প্লাস টিজার ট্রেলার, কিন্তু একটা সিনেমার মূল কাহিনী, মূল চরিত্র সবগুলোকে দেখিয়ে দেওয়া হলেও আসল প্লট কিন্তু কিছুই বলা হয়নি। এটা পারফেক্ট একটা টিজার হয়েছে। অনেক দিন পরে মার্ভেলের এমন একটা সিনেমার টিজার দেখলাম যেটা নিয়ে আসলে আমাদের খুব বেশি আগ্রহ ছিল না, কিন্তু টিজার দেখার পরে ওকে, মনে হচ্ছে কিছু একটা হবে, কিছু একটা ভালো কিছু হবে। আগামী বছর 2025 সালের মে মাসে মুক্তি পাবে থান্ডারবোল্টস উইথ শর্ত প্রযোজ্য অ্যাস্ট্রিক চিহ্ন। এর আগে আসবে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। আমি কনফার্ম এই দুটো সিনেমা একদম পরস্পর টাই হয়ে যোগ হবে, খুবই একদম কানেক্টেড সিনেমা হবে। আর টিজার দেখে বুঝতে পারলাম এই সিনেমা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প, অ্যান্টম্যান সিরিজের সেকেন্ড সিনেমা, এরপর ব্ল্যাক উইডো এবং ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টিভি সিরিজটা অবশ্যই দেখতে হবে। যদি এগুলো না দেখে থাকেন তাহলে আমার মনে হয় না আপনারা পরিপূর্ণভাবে এই সিনেমাটা বুঝবেন। তো টিজার শুরু হয় আমরা আমাদের প্রিয় নাতাশার ছোট বোন ইলিনিয়া বেলাকভকে দেখি। সে তার বাবা রেড গার্ডেনের বাড়িতে এসে নক করে। রেড গার্ডেন প্রথমে চিনতে পারে না সে কে, তাকে ভাবে ফুড ডেলিভারি ম্যান। কিন্তু পরে যখন বুঝতে পারে তার মেয়ে এসছে, সে তড়ি ঘড়ি করে মুখ টুক ফ্রেশ হয়, হাত মুখ ধোয়। এক নজরে আমার দেখে মনে হলো প্লেট ধোয়ার যে ক্রিম তা দিয়ে সে দাঁত মাজছে। যাই হোক, কোনো মতে কাপড় চোপড় পরে সে তার মেয়েকে ঘরে ঢুকায়। মেয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি কেমন আছো? সে বলে আমি ফুল ফিল আছি, তোমার কি অবস্থা? মেয়ে বলে, আমার ভিতরে একটা কেমন যেন ডার্কার প্লেস তৈরি হয়েছে। বলে রাখা ভালো, যদি আপনারা রেড গার্ডেনের ঘরটা দেখেন, সেই ঘরে ফ্রিজের উপরে অনেকগুলো বিলের কাগজ জমা আছে, মানে রেড গার্ডেনে কিন্তু খুব ভালো অবস্থায় নেই, কিন্তু সে মেয়েকে বোঝাচ্ছে। আর ইলিয়ানার অবস্থা কি? ইলিয়ানাকে আমরা কিন্তু তাকে চিনিছি মনে মনে অনেক ভালো একটা মেয়ে, সে কিন্তু অ্যাকচুয়ালি ভালো করতে চায়, কিন্তু নাতাশার মৃত্যুর পর তাকে ভ্যালেন্টিনা রে ফন্টেন যেই রকম ম্যানিপুলেট করেছে, সে সেই রকম ভাবেই পরিচালিত হচ্ছে। সে একবার হকাইকে আক্রমণ করতে গিয়েছিল এবং আমরা দেখি সে ভ্যালেন্টিনা ফন্টেনের কথায় এসে এখন একটা দেশে বিস্ফোরণ ঘটাচ্ছে, সে টেরোরিস্ট হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র যে ইলিয়ানা এমন করছে তা নয়, আমরা দুইটা কুইক শট দেখি। একটা হলো আমাদের উইন্টার সোলজার, দ্য হোয়াইট উলফ, কর্নেল জেমস বাকি বার্নস, তাকে স্যুট বুট টাই পরে কোনো একটা হোয়াইট হাউসের ভিতরে বা সিনেট রুমে হাঁটতে দেখি। আমার যতটুকু মনে হচ্ছে, যেহেতু আমরা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের ট্রেলার অবশ্যই দেখেছি, যে প্রেসিডেন্ট থেডিয়াস থান্ডারবোল্ট রস ক্যাপ্টেন আমেরিকাকে নিজের টিমে আনতে যাচ্ছে। সে ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা ওয়াইজলা ব্র্যাডলিকেও কিন্তু রিক্রুট করেছে সিনেট হিসেবে। তো আমার ধারণা এই সুপার সোলজারকেও তারা রিক্রুট করেছে, সে রিক্রুট করেছে অথবা প্রেসিডেন্টের আদেশে ভ্যালেন্টিনা ডি ফন্টেন রিক্রুট করেছে। এছাড়া আমরা ইউএস এজেন্টকে দেখলাম, ইউএস এজেন্ট যাকে কিনা দেখেছিলাম ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে, তাকে ফেক ক্যাপ্টেন আমেরিকা বানানো হয়েছিল। সে তার বাচ্চাকে দোলনায় দুলাচ্ছে এবং মোবাইলে নিউজ পড়ছে যে তার ডিসচার্জের কাহিনী। সেও খুব ডিপ্রেসড। অবশ্যই এই সব ধরনের কিছু ডিস্ট্রেসওয়ালা মানুষ যাদের অনেক পাওয়ার আছে, তাদেরকে সিআইএ এর বর্তমান প্রধান আমেরিকান সরকারের ইভিল প্ল্যান যে কিনা এখন এক্সিকিউট করছে, এদের সবাইকে ম্যানিপুলেট করে পরিচালনা করছে ভ্যালেন্টিনা গ্রিল দ্য ফন্টেন। সে এখন সিআইএ এর প্রধান। আমরা ওয়াকান্ডা ফরএভার মুভিতে কিন্তু তার ইভিল রূপ খুব ভালো করে দেখেছি। এরপরে টিজারের মূল সিনগুলো দেখানো হয়, যেখানে আমরা দেখি ইলেনি একটা অন্ধকার মিস্টেরিয়াস রুমে ঢুকে জিজ্ঞেস করে ডাক দেয় কেউ আছে কিনা, হাতে তার গান থাকে। একটা টেবিলের ডয়ার খুলে ডয়ারের ভিতরে একটা অদ্ভুত কাগজের উপরে, ডকুমেন্টের উপরে এস জাতীয় একটা ডায়াগ্রাম দেখা যায়। এস মানে কি একটু পরেই বলছি। এমন সময় তার সামনে ইউএস এজেন্ট এসে হাজির হয়, পিছনে হাজির হয় বাকি ব্রাঞ্চ, তার সাথে হাজির হয় অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্পে দেখা গোস্ট, যাকে কিনা জ্যান ভ্যানডেম তার পাওয়ার দিয়ে ভালো করে দিয়েছিল। এবং আরও হাজির হয় টাস্ক মাস্টার, যাকে কিনা দেখেছিলাম আমরা ব্ল্যাক উইডো মুভির একদম সব শেষে, ব্ল্যাক উইডো মুভির ভিলেনের মেয়ে, যে কিনা আমাদের নাতাশা সে যখন ব্ল্যাক উইডোর রেড রুমের একজন এজেন্ট ছিল, তার বিস্ফোরণে তার চেহারা বিকৃত হয়ে যায়। সে মুখে মাস্ক লাগিয়ে গায়ে ব্ল্যাক স্যুট পরে অন্যের স্টাইল কপি করতে পারে। তার সাথে যে লড়াই করতে আসে তার স্টাইল কপি করে সে লড়াই করতে শুরু করে। এরা পাঁচজন মিলে ছোট্ট একটা অ্যাকশন সিন দেখি আমরা। এই সময় সেখানে হাজির হয় হাসপাতালের গাউন পরা একটা অদ্ভুত কিউট ছেলে। সে এসে বলে তোমরা কারা? এরা জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে? ও বলে তোমাদেরকে পাঠানো হয়েছে। ইংরেজিতে বলা হয় সেন্ট, হু সেন্ট ইউ, ইউ গাইজ আর সেন্ট। এই বারবার সেন্ট সেন্ট বলে বলে যে লোকটাকে আমাদের সামনে হাজির করা হলো, যে নিজের নাম বললো বব, এ অ্যাকচুয়ালি হলো রবার্ট রেনল্ডস, মার্ভেল কমিক্সের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার সেন্ট্রি।
সেন্ট্রিকে যদি এক কথায় বলতে চাই, সে হলো মার্ভেল কমিকের সুপারম্যান ইন্টু 1000 সূর্য। অর্থাৎ ডিসির সুপারম্যান কিন্তু আমাদের দুনিয়ার একটা সূর্য থেকে পাওয়ার নেয়, কিন্তু এই সেন্ট্রি হলো 1000 জ্বলন্ত বিস্ফোরিত সূর্যের পাওয়ারফুল সমান ওই টাইপের পাওয়ারওয়ালা চরিত্র হলো আমাদের এই সেন্ট্রি। এই সেন্ট্রির অ্যাকচুয়ালি 3 ধরনের ভার্সন আছে, তার ভিতরেই 3টা পার্সোনালিটি আছে। প্রথমত রবার্ট রেনল্ডস, সাধারণ আলাভালা মানুষ। দ্বিতীয় হলো সেন্ট্রি, 1000 সূর্যের পাওয়ারওয়ালা, সুপারম্যানের মতনই খুব শান্ত শিষ্ট ভালো, সবসময় মানুষের উপকারে আসে, মানুষের পক্ষে থাকে, পজিটিভিটির পক্ষে। আর এরই ইভিল ভার্সন আছে দ্য ভয়েড, যে কিনা 1000 সূর্যের পাওয়ার নিয়ে পুরা হিউম্যানিটি মাল্টিভার্স ধ্বংস করতে চায়। তো মার্ভেল কমিক্সে 2000 সালে যখন প্রথমবার আসে সেন্ট্রি, এই রবার্ট রেনল্ডস অংশটা, তার সেন্ট্রি অংশটা বুঝতে পারে যে দ্য ভয়েড অংশটা মূলত দুনিয়া ধ্বংসকারী, এবং যতদিন পর্যন্ত সেন্ট্রি পার্টটা জীবিত থাকবে ততদিন পর্যন্ত দ্য ভয়েড অংশটা হিউম্যানিটির জন্য একটা হুমকি স্বরূপ। তাই নিজেকে ইচ্ছে করে সে সেন্ট্রি এবং দ্য ভয়েডের স্মৃতি মুছে দেয়, শুধু নিজের মাথা থেকে না, পুরা দুনিয়ার সমস্ত অ্যাভেঞ্জার্সদের মগজ থেকে, মানুষের মগজ থেকে মুছে দিয়েছিল। কিন্তু 2000 সালের কমিক বুকে সে রিঅ্যাপিয়ার হয়। আমি ঠিক জানি না প্রপারলি এখানে সেন্ট্রির পাওয়ার এই থান্ডারবোল্টস উইথ শর্ত প্রযোজ্য অ্যাস্ট্রিক চিহ্ন আলা সিনেমায় দেখানো হবে কিনা, কিন্তু এইখানে যেটা বুঝতে পারছি, ভ্যালেন্টিনা ডি ফন্টেইন এই সেন্ট্রিকে একটা জায়গায় আটকে রেখেছে এবং তার উপরে কিন্তু এক্সপেরিমেন্টও করা হয়েছে, তারপর অ্যাটাক করা হয়েছে। যদি আমরা পরবর্তী সময় একটা সিন দেখি, এই আলাভোলা ববকে দেখা যাবে একটা গাউনের উপর অনেকগুলো বুলেটের চিহ্ন, বুকের এই পাশে একটা বড় একটা ক্ষত চিহ্ন, তাকে আবার গুলি করা হচ্ছে, অনেকগুলো আর্মি তাদের খোসা নিচে পড়ে আছে। অর্থাৎ এর উপরে প্রপার এক্সপেরিমেন্ট করা হয়েছে। এবং আমার ধারণা এই যে 5টা থান্ডারবোল্ট চরিত্র, বাকি, ইলেনিয়া, ইউএস এজেন্ট, টাস্কমাস্টার এবং দ্য গোস্ট, এদেরকে এখানে পাঠানো হয়েছিল ববের উপর তাদের রিয়াকশন কী হয় সেটা দেখার জন্যই। যাই হোক, আমরা ইলেনিয়াকে বলতেও শুনি কিন্তু হোয়াট দ্য হেল, অর্থাৎ ওই সময় বব নিশ্চয় তার সেন্ট্রি রূপ ধারণ করছিল, কিন্তু সেন্ট্রি ওই সময় তাদেরকে মারে নাই, তাই তারা বেঁচে গিয়েছে। এরপরে এদের সবাইকে মিলে একটা মিশনে পাঠাবে ভ্যালেন্টিনা ডি ফন্টেন, এবং এইখানে আমরা দুটো জিনিস খেয়াল করি। প্রথমত, এই সময় একটা সিন দেখি, একটা পার্টির মতো সিন, যেখানে মাঝখানে একটা কাচের বক্সে লোকির সেপ্টার রাখা আছে, যে সেপ্টার অবশ্য কোনো স্টোন নেই, বাট লোকির সেপ্টার রাখা আছে। এবং আমরা সেখানে ভ্যালেন্টিনা ফন্টেনকে বিভিন্ন পোশাকে দেখি, বাকি কেউ দেখি, বুঝতে পারি এটা হলো 2012 সালে যে অ্যাভেঞ্জার্স মুভি হয়েছিল সেই মুভির গল্পের বা কাহিনীর কোনো একটা বর্ষপূর্তি আয়োজন অথবা ফান্ড রেজিং পার্টি হচ্ছে। এবং এরপরে আমরা দেখতে পাই আমাদের সবার প্রিয় টনি স্টার্কের যে স্টার্ক ম্যানশন, যেটা কিনা পরবর্তী সময় হয়ে গিয়েছিল অ্যাভেঞ্জার্স টাওয়ার, সে টাওয়ারে এই 5 জন থান্ডারবোল্টসকে ডেকে আনে ভ্যালেন্টিনা ডি ফন্টেন। তো আমরা তো মনে করেছিলাম স্টার টাওয়ার বা অ্যাভেঞ্জার টাওয়ার কিনবে ডক্টর ডুম বা ফ্যান্টাস্টিক ফোরের রিড রিচার্ড বা ক্যাং, কিন্তু ভ্যালেন্টিনা ডি ফন্টেন এই অ্যাভেঞ্জার টাওয়ার কিনে নিয়ে এখানে সবাইকে ডাকছে, এখানে তারা প্ল্যান এক্সিকিউট করছে, ব্যাপারটা সন্দেহজনক। আমার মনে হয় প্রেসিডেন্ট থান্ডারবোল্ট থেডিয়াস রস অ্যাকচুয়ালি এটার পিছনে, যে কিনা রেড হাল্ক। যদি আমি উইকিপিডিয়ার কাস্ট লিস্টে কিন্তু তাকে দেখিনি, কিন্তু সিনেমার নাম থান্ডারবোল্টস উইথ শর্ত প্রযোজ্য অ্যাস্ট্রিক চিহ্নওয়ালা। তো সেই ক্ষেত্রে এই সিনেমায় জেনারেল থান্ডারবোল্ট রস কেন আসবে না, যে কিনা বর্তমানে প্রেসিডেন্ট? তো এরা এদেরকে একটা কাজ দেয়, একটা মিশন দেয়, এবং আমার যতটুকু অনুমান প্রথম দিকে এরা মিশন কাজ করতে চায় না, এবং এদের পিছনে পাঠানো হয় বাকিকে, যেটা কিনা ট্রেলার একদম শেষ দিকে ছিল, যে ইউএস এজেন্ট, রেড গার্ডেন এবং ইলিনিয়া পালাতে চায়, তখন তার পিছনে বাকি এসে ওদেরকে অ্যাটাক করে। তো এই বাকি তাদের টিম লিডার হবে, এমন একটা লিক আমরা পেয়েছি, এই পুরো থান্ডারবোল্ট টিমের টিম লিডার। এমন কি কাজ যে কাজ এরা করতে না চেয়ে পালাচ্ছিল, কিন্তু পরবর্তী সময় বাকি এদেরকে ধরে নিয়ে আসে এবং অ্যাকচুয়ালি পরে তারা সেই কাজ করতে বাধ্য হয়। এগুলো একটা অনেক বড় বিষয়, আমরা সিনেমার জন্য রেখে দিই। তবে কয়েকটা সিন দেখে অ্যাকচুয়ালি মন আমার অনেক খারাপ হয়েছে। যেমন একটা অন্ধকার করিডোরে খুব চমৎকার একটা ফাইট সিন করছিল ইলিনিয়া, এটা দেখে মনে পড়ে গেছে আয়রন ম্যান 2-তে আমাদের নাতাশা রোমানভ যে উজ্জ্বল আলোকিত করিডোরে ফাইট সিন করছিল। অনেকে বলছে এটা একটা ফোর শেডিং করা হচ্ছে, ইলিনিয়া খারাপের পক্ষে, তাই এই করিডোরটা কালো রঙে দেখানো হচ্ছে, অন্ধকার জন্য দেখানো হচ্ছে, কিন্তু আমাদের নাতাশা ভালো পক্ষে ছিল, তাই সেই করিডোর উজ্জ্বল ছিল। ট্রেলারের একদম শেষ দিকে আমরা একটা ছোট্ট ব্যান্ডানা দেখি, সেই ব্যান্ডানার উপরও এস আকৃতি লেখা আছে। সেই ব্যান্ডানা অবশ্যই সেন্ট্রি নিচ্ছে, সেন্ট্রির কোনো ঝলক আমাদেরকে দেখানো হয়নি, কারণটা অবভিয়াস, পরবর্তী ট্রেলারে দেখানো হবে, আসবে তো সেই আগামী বছর মে মাসে। এর মাঝখানে আরও কত টিজার, কত ট্রেলার আসবে, সব কিছু মিলে বলতে চাই এটা মূলত ডিসি সুইসাইড স্কোয়াডের মার্ভেল ভার্সন। অনেকগুলা ডিস্ট্রেস মানুষ, হতাশাগ্রস্ত মানুষ, পাওয়ারফুল মানুষ, যাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, ম্যানিপুলেট করে করে কোনো একটা কাজে লাগানো হচ্ছে, এবং এদের জীবনে আসলে কোনো মূল্য নাই।
কারণ এদিকে সেন্ট্রির সামনে ওরা ছেড়ে দিয়েছিল, সেন্ট্রি যদি ফেটে যেত এরা এক মুহূর্তে মরে যেত। তো এই সিনেমার ভিলেন কোনোভাবেই সেন্ট্রি না, অন্য কোনো ভিলেন হবে, অথবা সেন্ট্রি পরবর্তী সময় এদের সাথে মিলে যাবে। তবে যেটাই হোক না কেন এই সিনেমার এন্ডিং কিন্তু ভালো কিছু হবে না, কারণ কি এই সিনেমা ধীরে ধীরে নিয়ে যাচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসের দিকে, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের দিকে। তো আশা করি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে যে কাহিনী চালু হবে সেই কাহিনী মোটামুটি ক্লোজার পাবে থান্ডারবোল্টসে, যেগুলো পরে কন্টিনিউশন হবে আয়রন হার্ট সিরিজে এবং পরবর্তী সময় হয়তো বা আর্মার ওয়ার্স মুভিতে। তো কেমন লাগলো এই ছোট টিজারটা? অনেকদিন পর মার্ভেলের কোনো সিনেমা নিয়ে আসলে সবার ভিতরে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই, মানুষ জাস্ট দেখার জন্য দেখবে এবং 26 সালের জন্য ওয়েট করবে। তবে আমার কাছে কিন্তু তাদের এই ট্রিটমেন্ট খুব মজাদার লেগেছে, বেশ গ্রাউন্ডেড অ্যাকশন সিকোয়েন্স মনে হচ্ছে, একটু একটু ফানি ছিল বাট এটা সহ্য করার মতন। তো কেমন লাগলো আমার এই বিশ্রী ক্ষমা দেখানো ভিডিও ঘরের কোনায় অন্ধকারের ভিতরে, সেটাও জানাবেন। আর অবশ্যই এই ট্রেলারের পাশাপাশি যদি আপনারা মার্ভেলের অন্যান্য ভিডিও দেখতে চান আমার চ্যানেলে যান, প্লে লিস্টে মার্ভেল নিয়ে হাজার হাজার ভিডিও আছে। ভেনমের ট্রেলার ব্রেকডাউন দেখার জন্য স্ক্রিনের লিঙ্কে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়, টাটা।